2025 সালের লাস্ট টেস্ট ম্যাচ আমরা খেলতে চলেছি অস্ট্রেলিয়ার এগেনস্টে বর্ডার গাভাস্কার ট্রফি চতুর্থ টেস্ট বা অ্যাডিলেড টেস্টের মধ্য দিয়ে, এবং সেই টেস্ট ম্যাচ আমার জন্য এখন আমাদেরকে 4 দিনের অপেক্ষা করতে হবে, অর্থাৎ পঞ্চম দিনে বা 26 তারিখে চতুর্থ বর্ডার গাভাস্কার ট্রফির টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। তো এর পাশাপাশি 2025 সালের আমাদের প্রথম সিরিজ খেলতে চলেছি আমরা ইংল্যান্ডের এগেনস্টে, যেটা শুরু হবে 22শে জানুয়ারি। তো ইংল্যান্ড সম্প্রতি ইন্ডিয়া ট্যুরে আসবে জানুয়ারিতে, এবং সেখানে তারা 5টা টি20 এবং 3টা ওডিআই ম্যাচের একটা সিরিজ খেলবে, অর্থাৎ দুটো সিরিজ আমাদের রয়েছে ইংল্যান্ডের এগেনস্টে। তো সেখানে ইংল্যান্ডের তরফ থেকে ক্যাপ্টেন্সি করবে টি20তে হ্যারি ব্রুক, এবং টিম ইন্ডিয়ার তরফ থেকে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তো টিম ইন্ডিয়ার প্রথম ম্যাচ রয়েছে 22শে জানুয়ারি সকাল 7টার সময়, দ্বিতীয় টি20 25 তারিখ, তৃতীয় 28, চতুর্থ 31 এবং পঞ্চম টি20 ম্যাচ রয়েছে 2 ফেব্রুয়ারি। তো আমাদের প্রথম ওডিআই ম্যাচ ইংল্যান্ডের এগেনস্টে শুরু হতে হয়েছে 6 তারিখে দুপুর 1:30 ভিসিএ ক্রিকেট স্টেডিয়াম। সেকেন্ড ওডিআই ম্যাচ শুরু হতে চলেছে 9 ফেব্রুয়ারি দুপুর 1:30 বারাবাতি ক্রিকেট স্টেডিয়ামে, এবং তৃতীয় বা লাস্ট ওডিআই ম্যাচ শুরু হতে চলেছে 12 ফেব্রুয়ারি দুপুর 1:30 নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তো এই ইংল্যান্ডের সিরিজ থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন আমাদেরকে রয়েছে চতুর্থ এবং পঞ্চম টেস্ট ম্যাচ বর্ডার গাভাস্কার ট্রফি, কারণ এই দুটো টেস্ট ম্যাচ জিতলে আমরা তো সিরিজ জিতবো। এর পাশাপাশি আমরা কিন্তু WTC ফাইনালে পৌঁছানোর রাস্তাটা পুরোপুরি পাকা করে নেব, কারণ অলরেডি সাউথ আফ্রিকা তাদের ঝান্ডা গেড়ে বসে আছে WTC ফাইনালে যাওয়ার জন্য। আমরা যদি অস্ট্রেলিয়াকে হারাতে না পারি তো WTC যাওয়ার স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্নই রয়ে যাবে, অর্থাৎ অ্যাডিলেড টেস্ট এবং তারপরের যে টেস্ট ম্যাচ রয়েছে অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ এবং পঞ্চম টেস্ট ম্যাচ আমাদেরকে জিততেই হবে। এটা আমাদের পুরো কনফিডেন্স নিয়ে আমাদেরকে খেলতে হবে, এবং আমাদেরকেও আমাদের টিমকে সাপোর্ট করতে হবে যাতে এই দুটো ম্যাচ আমরা জিতি। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খবর, অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান নাথান ম্যাকসুইনি সে এক্সাইটেড ছিল বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলার জন্য, কিন্তু তার কপাল এতটাই খারাপ যে বক্সিং ডে টেস্ট ম্যাচে তাকে বোস করিয়ে অন্য এক নতুন ব্যাটারকে নিয়ে এসেছে অস্ট্রেলিয়া তার জায়গায়, অর্থাৎ নাথান ম্যাকসুইনি যে বক্সিং ডে টেস্ট নিয়ে এক্সাইটমেন্ট ছিল সেটা সমস্তটাই শেষ হয়ে গিয়েছে, এবং এটা আনফর্চুনেটলি এটা হওয়া উচিত ছিল না। তার সাথে সে পরপর 3টা ম্যাচে ফ্লপ গিয়েছে, কিন্তু তার সাথে এরকমটা হওয়া উচিত ছিল না। তাই যাই হোক, তার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গিয়েছে, এখন আর কিছু করার নেই। তো আমাদের টিমের কাছ থেকে আমরা কিন্তু সেরকম কোনো ভালো পারফরমেন্স পাইনি। এক ক্যাপ্টেন জাসপ্রীত বুমরা যেভাবে পারফরমেন্স দিয়েছে প্রথম ম্যাচে, এবং সেই পারফরমেন্সই ক্রমাগত 3টা ম্যাচেই দিয়ে এসেছে। আমরা ক্যাপ্টেন রোহিত শর্মা, ব্যাটার বিরাট কোহলির কাছ থেকে কিন্তু ভালো একটা বড়সড় ইনিংস চাই, অর্থাৎ দুটো টেস্ট ম্যাচের মধ্যে দুটো টেস্ট ম্যাচ আমাদেরকে জিততে হবে, এবং সেখানে আমাদের সমস্ত ব্যাটারদেরকে তো পারফরমেন্স দিতে হবে, এবং বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছে তাদের ভালো পারফরমেন্স বা তাদের সেরাটা দেওয়ার। তো এখন আরও একটা দেখার বিষয় রয়েছে যে রবিচন্দ্রন আশ্বিনের পরবর্তীতে কোন ব্যাটার আসবে বা কোন অলরাউন্ডার পারফরমেন্স আসবে বা কোন বোলিং অলরাউন্ডার আসবে, সেটা আমাদেরকে দেখতেই হবে, কারণ তার জায়গা পূরণ করা বা তার যে শূন্যস্থান সেটা ভরতে গেলে কিন্তু কোনো ট্যালেন্টেড বা মাল্টি ট্যালেন্টেড ব্যাটার বা অলরাউন্ডারকে আসতে হবে। সে যে কোনো দুটো অপশানই তার কাছে থাকবে, সে বলও করবে ব্যাটও করতে হবে, অর্থাৎ তাকে ব্যাটিং অলরাউন্ডারও হতে হবে, তার সাথে সাথে বোলিং অলরাউন্ডার, মানে একসাথে তাকে সব কিছুই করতে হবে। তো এ থেকেও মজাদার একটা বিষয় রয়েছে সাম্প্রতিক সাউথ আফ্রিকা ভার্সেস পাকিস্তানের মধ্যকার ওডিআই সিরিজ, যেখানে অলরেডি ওডিআই সিরিজ কিন্তু পাকিস্তান নিজেদের নামে করে নিয়েছে, এবং বিশেষ করে দ্বিতীয় ওডিআই ম্যাচে যে ইনসিডেন্ট হয়েছে হেনরি ক্লাসেনের সাথে, সেটা আরও একটা মজাদার বিষয়। তো দ্বিতীয় ওডিআই ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 329 রান করে, যেখানে পাকিস্তানের সর্বাধিক রান করে মোহাম্মদ রিজওয়ান 80, বাবর আজম তার পুরনো ছন্দে ফিরে এসেছে, অর্থাৎ রানার বলে সে 73 রান করে, এবং কামরান গুলাম 63 রান করে। সাউথ আফ্রিকার তরফ থেকে মার্কো ইয়ানসেন 4 উইকেট এবং এমপাখা 4 উইকেট এবং মার্কো ইয়ানসেন 3 উইকেট নেয়। সাউথ আফ্রিকা 330 রানের টার্গেট পায়, যেটা সাউথ আফ্রিকা 248 রানেই করে 43.1 ওভারে অলরাউন্ড হয়ে। তো একমাত্র ব্যাটার যে সর্বাধিক রান করে সাউথ আফ্রিকার হয়ে সেটা হচ্ছে হেনরি ক্লাসেন। সে 97 রানে যখন ক্যাচ আউট হয়, সে ফার্স্ট্রেটেড হয়ে উইকেটে লাথি মারে, তার সাথে সে তো ম্যাচ তো হারলোই, সাউথ আফ্রিকা 10 উইকেটের ব্যবধানে, মানে 10 উইকেট হারিয়ে ম্যাচ হারলো, এবং তার সাথে সাথে তার ম্যাচ ফিটাও গেল। তো পাকিস্তানের তরফ থেকে সর্বাধিক উইকেট নেয় শাহিন শাহ আফ্রিদি 4 উইকেট, নাসিম শাহ 3 এবং আবরার আহমদ 2 উইকেট নেয়। তো হেনরি ক্লাসেনের এরকম এরকম একটা মুভমেন্ট তার ক্রিয়েট করা উচিত হয়নি, কারণ এর আগের বললে তো সে ক্যাচ তুলেছিল যেটা মিস হয়, অর্থাৎ হাত থেকে বাইরে বেরিয়ে যায়, আর ঠিক তার পরে বলে কিন্তু সেম ইনসিডেন্টই হয়, অর্থাৎ ফার্স্টেশন যে কতটা ভারী বললো সাউথ আফ্রিকার উপর, সেটা হেনরি ক্লাসেনের উইকেট এবং ম্যাচ হারা দুটোই গেল, তার সাথে সাথে সেঞ্চুরিও গেল। তো আমাদেরকেও আমাদের টিমের পারফরমেন্সের উপর নজর রাখতে হবে, কারণ আমাদেরও টিমের পারফরমেন্স কিন্তু খুব ভালো থাকেনি। তৃতীয় টেস্ট ম্যাচে তো